আসসালামু আলাইকুম। আপনার কি মনে হয় যে শেখ হাসিনা দেশেই আছে? একটা নিউজ খুব চাউল হচ্ছে ইদানিং, এই নিউজটা আর কি, যে মানে আসলে চিন্তা করলে কিন্তু জিনিসটা একরকম মনে হয় যে মানে এত কিছু করতেছে একটা ফোনকে কেন্দ্র করে, কিন্তু অনেক এত কিছু হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ফোন কল উনি দিতেছে, আর এটার প্রেক্ষিতে আমরা অনেক কিছু দেখতেছি, চিন্তা করতেছি, এবং আজকে 4 মাস হয়ে গেছে। মানে দেশের কিন্তু মানে আহামরি কোনো উন্নতি নাই। আমি বললাম না যে আমরা উপর দিয়ে হয়তো ভালো আছি, কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু হচ্ছে, এবং ইন দ্য ফিউচারে মানে একটা কিছু হবে, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে। আমি বলছিলাম এর আগে একটা ভিডিওতে যে ডিসেম্বর পরে একটা কিছু হইতে পারে মেবি। তো এনিওয়েজ, আমি যে প্রসঙ্গটা নিয়ে শুরু করছি সেটা হচ্ছে যে ওনার একটা এই যে ফোন কল আসে, এটার প্রেক্ষিতে অনেক কিছু কিন্তু ভাবা যায়। যে দেখেন, উনি আসলে ওই ফোন, যেই রাষ্ট্রে যাওয়ার কথা এখানে এরকম ফোন পাওয়ার কথা না, বা রাষ্ট্রীয় এরকম ফোন দিলে একটা জবাবদিহিতা আছে বা নিয়ম আছে। তো ওনার হাতে একটা ফোন আছে কনফার্ম। তারপরে উনি দেশে টুক করে ঢুকে পড়তে পারতেছে। তো আসলে আমরা কিন্তু এই নিউজগুলো, মানে এই নিউজগুলোর পিছনের নিউজগুলো আমরা জানি না। তারপর দেখেন উনি পালায় যাওয়ার পরে মানে মানে একটা ভিডিও বের হয়ে গেল। এই ভিডিওটা করার জন্য কেউ প্রস্তুত ছিল না। তারপরে মানে অনেকে পালাই গেছে, অনেকে পালাইতে পারে নাই। সালমান এফ রহমান কি চাইলে পালাইতে পারতো না? তো পলক ধরা পড়লো, ধরা পড়লো। তো একটার পর একটা আসলে নাটক সাজায় আমাদের সামনে আনতেছে। তো ওই যে আমি একটা কথা বলছিলাম যে শেখ হাসিনা চলে গেছে ঠিকই, হয়তো বা মানে দেশের বাইরে আছে, এটা আমি বিশ্বাস করি যে হ্যাঁ পালাই গেছে সত্যি, দেশে নাই। কিন্তু উনি এই কাজগুলো করতেছে। দেশে থাকলে হয়তো বা মানে আমার মনে হয় না যে, জানি না, হয়তো ক্যান্টনমেন্টে যদি থাকে সেটা হচ্ছে ভিন্ন কথা আর কি। হ্যাঁ, ক্যান্টনমেন্টে তো সবই সম্ভব। কারণ এর আগে আপনার যতজনকে ধরছে ক্যান্টনমেন্টে আটকে রেখে ছেড়ে দিচ্ছে। আমরা আসলে না, আসলে আমরা কিসের মধ্যে আছি আমরা জানি না। আমরা মনে হয় একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে আছি। কেন বারবার এরকম হবে ভাই আমাদের এই দেশটাকে নিয়ে? মানে কি জন্যে? আমি মানে ভারতের স্বার্থই তো মূল জিনিস। মানে ভারত আসলে আপনাদেরকে কি দিতেছে আমি জানি না, আপনাদের মধ্যে দেশপ্রেমটা নাই। তো আমি আমার প্রসঙ্গে থাকি। তো হাসিনার এই যে আপনার ধরেন আজকে কনফারেন্স করতেছে এখানে লন্ডনে, সামনে করবে আমেরিকায়। তো এই জিনিসগুলা মানে সে করতেছে, এবং মানে ভালোভাবে মেনটেন করতেছে, বা হোয়াট এভার ইজ। হ্যাঁ, মানে কি বলবো। তারপর দেখেন এই যে আমাদের যে শহীদ হয়েছে ভাইরা, ওদের যে অনুদান দেওয়ার কথা ছিল, তারপর যারা পঙ্গুত্ব বরণ করছে, মানে হাত পা আল্লাহ মাফ করে কীভাবে বলতে চাচ্ছি না, যারা হারাইছে তাদের তাদের মানে চিকিৎসার জন্য, পুনর্বাসনের জন্য মিছিল মিটিং করতে হচ্ছে। ভাই কেন? তার মানে কি? মানে আসলে জিনিসটা কি দাঁড়াইতেছে? আমি কোশ্চেন রাখলাম আপনাদের কাছে। মানে একটু ভাবছেন কখনো যে এই জিনিসগুলো আসলে এই সরকারের কি উচিত ছিল? মানে আমরা আসলে ইউনূস সাহেব কথা বলেন ভালো, কাজ করেন, শুনি যে উনি নাকি গোপনে কাজ করে ফেলেন, বা উনি কাজে অ্যাক্টিভ। তো আমরা তো আসলে গত 4 মাস, হ্যাঁ বলতে বলতে অনেকটা সময়, 4 মাস পার হয়ে যাচ্ছে বা গেছে, যা যাচ্ছে। তো এর মধ্যেও তেমন ভালো কিছু আমরা হয় নাই। এবং এই যে ঘটনাগুলো, শেখ হাসিনার কল রেকর্ড, এগুলোর পিছনে কিন্তু কোনো সদুত্তর নাই। যে আসলেই মানে এই জিনিসগুলো যেভাবে হচ্ছে করতেছে না, এগুলো কোনো না দেখি যে কোনো মিডিয়ার কোনো অ্যানালিসিস, না দেখি যে অন্য কারোর কোনো অ্যানালিসিস। ঠিক আছে। তো আমি মনে করি যে উনি দেশে নাই, উনি দেশ থেকে চলে গেছে, পালাই গেছে। তো কিছু কোশ্চেন মিলাইতে পারবেন না আপনি, মিলানোর মতো ইকুয়েশন আমার কাছে নাই। আপনাদের কাছে আছে কিনা আমি জানি না। মানে ইকুয়েশন যদি থাকে তাহলে একটু মিলায় যদি মানে আমাকে পারেন একটু, আমাকে একটু বললেন, আমি একটু মিলানোর ট্রাই করব। তো আসলে আমার মনে অনেক কোশ্চেন আছে, হয়তো এই মুহূর্তে আমি সবগুলো বলতে বলতে পারতেছি না, বা বলার মতো সময় হবে না। তো এনিওয়েজ, আমি যেই কয়েকটা কথা বলছি, এই কথাগুলো একটু ভাইবেন। আমার মাথায় ঘুরপাক খাচ্ছে তো, বা আমি ব্যাপারগুলো নিয়ে একটু মানে চিন্তা করতেছিলাম যে আসলে কী ব্যাপারগুলো। তো খবরগুলো চাউল মোটামুটি, আমার মনে হয় যে যারা একটু খবর রাখে তারা বলতে পারবে যে এরকম হইতেছে। দ্বিতীয় হাতে আসছি, সেটা হচ্ছে যে আজকে সাংবাদিক ইলিয়াস হোসেনের আরেকটা কল রেকর্ড আসছে। সরি, কল রেকর্ড না, আমার ডকুমেন্টারি, 42 মিনিটের। তো ওইটাতে আপনার
আসিফ নজরুলকে আপনার যদি কথাগুলো সবই সত্যি হয় তাহলে আপনারাই বলেন যে আসিফ নজরুল উপদেষ্টা আসিফ নজরুলকে কী বলা যায় এবং ওনার ব্যাপারে দেশের মানুষ কী সিদ্ধান্ত নেওয়া দরকার। এবং দেখেন গতবার যখন এই ভিডিওটা বের হয়েছে ওইটার প্রেক্ষিতে কিন্তু উনি কিছু মানে যা বলছে যে বললাম না যা উনি হাইসা রেসা উড়াই দিল জিনিসগুলা। এবং উনি একটা জায়গায় বলছে যে ওরা কি চায়, ওদেরকে জাতির পিতা বানাই দিলে ওরা মানে থামবে। তো আসলে এই ধরনের কথাবার্তা কেন বলে আমাদের মতো এই যে এত দামি, আমরা তো বলবো যে হ্যাঁ ওনাদের একটা সম্মান আছে, কিন্তু ওনাদের এই যে সম্মানের এরকম প্রেক্ষিতে ওনারা এমন মানে ছেলে মানুষই বা পাগলামি টাইপের কথাবার্তা কেন বলে? আসলে দেশ কারা চালাবে, দেশের মানুষ কারা, দেশের কি মানে একটা মানে কেমন একটা পরিস্থিতি, এই যে এতগুলা মানুষ জীবন দিল, 3,500 3,000 মানে এতগুলা মানুষ মৃত্যুবরণ করলো, এদের আসলে মানে কি বলবে মানুষ আর কখনো দেখেন ওই যে যে দেশে আপনার জ্ঞানী জন্মায় না একটা কথা আছে না, দেশে জ্ঞানীর মূল্যায়ন মানুষ করে না ওই দেশে নাকি জ্ঞানী জন্মায় না। তো দেশের মানুষের কোনোদিন আমার মনে হয় না যে এইভাবে ঝাঁপাই পড়বে, তারপরও ঝাঁপাই পড়বে এটা আমি বিশ্বাস করি। কারণ মানুষের, বাংলাদেশের মানুষের মনের মধ্যে যে দেশপ্রেমটা আছে ওইটা জাগ্রত হয়, সবসময়ই থাকে, কিন্তু কখনো কখনো খুব অন্যরকমভাবে জাগ্রত হয়। তো এবারে যে গণ অভ্যুত্থানটা হয়েছে এটা তো আসলে আমাদেরকে আল্লাহ, আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে এটা আল্লাহ আমাদের জন্য গিফট করছে। তো আমি একটা কথাই আরেকটা কথা বারবারও বলি যে স্বাধীনতা অর্জনে যে স্বাধীনতা রক্ষা করাটা আরও বেশি কঠিন। স্বাধীনতা আমরা যদি মানে রক্ষা না করতে পারি তাহলে ওই স্বাধীনতা মানে স্বাধীন করেও কোনো মূল্য নাই। এবং পরে যে খেসারটা দিতে হবে এটা মনে করেন যে দূর দূরান্ত বলতে পারেন, ঠিক আছে? তো কি করবেন, এখনো সময় আছে। সব রাজনৈতিক দলগুলো ঐক্য গঠন করছেন। আগে হচ্ছে কি জানেন আপনারা, মানে এই জিনিসগুলোর ভিতরে যারা ইন্ডিয়া প্রেম আছে আমরা তো জানি কারা কারা এই জিনিসগুলোর মধ্যে আছে বা করতেছে। প্রথম আলোর কথা আসে, ডেইলি স্টারের কথা আসে, তারপর হচ্ছে আসিফ নজরুল, তারপর হচ্ছে এই যে উপদেশটা নিয়েছে। আমি তো শর্টস মানে করে সব কিছু বলে একটা জাস্ট একটা ওয়ে বলি, তো এই জন্য আমি আর যে ইলিয়াস সাহেবের যে ইয়াটা বেরিয়েছে ওটাতে আমি আর কিছু বলতে যাচ্ছি না, ওটা আপনারা দেখবেন বা দেখছেন। তো ওইখানে অনেক কিছু বলা হয়েছে, আসলে উনি যেভাবে যুক্তিতর্ক বা প্রমাণ দিয়ে জিনিসগুলো বলে বা দেখায় মানে একদম টোটালি মানে ট্রু। আমার মনে হয় মানুষের, প্রত্যেকটা মানুষের নিজস্ব বিবেক আছে, ওই বিবেক দিয়ে যদি কেউ চিন্তা করে দেখে তাহলে আমার মনে হয় বুঝবে। আর আমার কথা হচ্ছে আসিফ নজরুল সাহেবের এত ক্ষমতা থাকার পরে এই যে ওনাকে উনি চাঁদা নেই এই নেই এইগুলো বলছে, তো এই জিনিসগুলো উনি প্রমাণ করে দেখ দেশের মানুষের কাছে। দেশের মানুষ তো অনেক ভালোবাসা নিয়ে ওনাদেরকে বসাইছে এবং এখনও দেশের মানুষ অনেক আশা করে, আমিও আশা করি এবং ইলিয়াস সাহেব বলছে উনিও আশা করে। তো ভাই আমার কথা হচ্ছে কি যে আপনারা মানুষকে মানে আর কত ধোকা দিবেন আমাদেরকে, আমরা বাংলাদেশের মানুষকে আর কত ধোকা দিবেন, আমরা আর কত ধোকা খাবো আপনাদের কাছে? আমরা ধোকা খাইতে খাইতে না আমাদের জীবনটাই শেষ হয়ে গেছে। আসলে এর চেয়ে ভালো ছিল যদি আল্লাহ তাআলা যদি আপনাদের এই ধোকা জিনিসগুলো না দেখার আগে যদি পৃথিবী থেকে যদি মানে নিয়ে যাইতো তাহলে তাও মনে ভালো ছিল যে এইসব নষ্টামি মিথ্যামি দেখাচ্ছে, বুঝছেন? তো কি বলবো, যার যার জায়গা থেকে যদি কেউ ভালো না হইতে পারেন তাহলে কেউ কোনোদিন কোনো কিছু ভালো পাবেন না। নিজের স্বার্থ বিকাশ দিয়ে যদি অন্যের স্বার্থের কথা চিন্তা করেন, অন্যের স্বার্থের দিকে তাকান, তাহলে আমার মনে হয় যে জানি না আপনারা কিভাবে মানে তৈরি হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের কিভাবে বানাইছে, মুসলিম হয়েও কিভাবে মানুষ আপনারা গাদ্দারি করেন মুসলিমের সাথে বা দেশের সাথে। কোশ্চেন, অনেক কোশ্চেন যেগুলোর কোনো অ্যান্সার আমার কাছে আসলে সত্যি নাই। এই জন্যই কথাগুলো বলতেছি আর কি, যে কোথায় গেলে আমরা সমাধান পাবো? আমাদের কি কোনো সমাধান আছে? আমরা আল্লাহ ভালো রাখছে বলে আমরা ভালো থাকতেছি, আমি এটাই মনে করি সবসময় যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখতেছে বলে আমরা ভালো থাকতেছি। দেশপ্রেম দেখাইতে পারবেন না, দুটা কথা বলতে পারবেন না। তারপর ইন্টারন্যাশনালি একটু নিউজে আসি, ইন্টারফেয়ার করলাম, সেটা হচ্ছে যে সিরিয়ার যে আসাদ ওই যে প্রধান প্রেসিডেন্ট উনি পলাই গেছে, প্রধানমন্ত্রী আছে। তো ওই দেশের এই যে সিরিয়া নিয়ে তো অনেক আমাদের হাদিসে অনেক কিছু আসছে, ওইগুলো অন্য প্রসঙ্গ। তো সিরিয়া জয় হইলে মুসলিমদের জন্য সামনে আরও অনেক কিছু হবে। তো আমি আর ওইদিকে যাচ্ছি না। আমাদের দেশে যে প্রবলেম যেটা শুরু হয়েছে এটাই আমি বলি যে আসলে আমরা কি একটা ভালো সুন্দর একটা স্বাধীন দেশ আমরা পাবো না? আমরা তো চিন্তা করছিলাম যে আমরা আসিফ নজরুল সাহেব আমাদেরকে সিঙ্গাপুর মালয়েশিয়া বানাই দিবে এই দেশ, কিন্তু আদৌ কি আমরা হব না? আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে হব, কিন্তু না। আর সরি ফর দ্যাট যে আমি আরেকটা ভিডিওতে বলছিলাম যে আপনার এই আপনার বাবুল সরি আপনার বাবুল সাহেব আপনার ছাড়া পাইছিল না, কথাটা ভুল ছিল, ওইটা আমি রেকটিফাই করে নিচ্ছি বা নিব, এই ভিডিওতে আমি বললাম আর কি।
তো উনি এখনও জেলেই আছে, এটা আমার মিস ইনফরমেশন ছিল। এনিওয়েজ আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ইলিয়াস সাহেব যে কথাগুলো বলছে এগুলো এখানে আসিফ নজরুল সাহেবের অনেক কিছু দেখানো হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, এবং 34 বছর আগে ওর থেকে ওনাকে ধরে অনেক কিছু, মানে উনি কীভাবে এখানে আসছে। আমি আসলে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে এখানে নিয়ে এখানে একটা মানে অনেকটা সময় বলা হয়েছে। দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করতাম বা মনে করি। এটা আমি ছোটোবেলায় যখন আমরা হয়েছে, আমি আমার দাদি ওয়াজ শুনতো, আমি ওই মানে তখন শুনতাম, অনেক ভালো লাগতো। তো 80 সাল থেকে ওই লোক বুঝছিল যে বাংলাদেশ ভারত বিরোধী, মানে এরকম একটা আর কি। তখন থেকে উনি ভারতের বিরুদ্ধে কথা বলছে, আসলে ভারতের বিরুদ্ধে যে কথা বলছে তারই জীবন দিতে হয়েছে, ঠিক আছে। তো এটা কোন রেজিমে আমরা আছি আমরা জানি না, আসলে আমাদের ভবিষ্যৎ কি, মানে ভারতের এই গোড়াকলের মধ্যে এই যে বাংলাদেশ পাকিস্তান এই যে স্বাধীন করছে, এটা তো ভারতের মানে লাভের জন্য ওরা স্বাধীন করছে। দুটা মুসলিম কান্ট্রি যদি দুই দিকে ফালাই দেওয়া যায়, তাহলে মনে করেন যে মাঝখানে ওরা থাকলে দুই দিক থেকেই ওরা বেনিফিটেড হতে পারবে এরকম। কিন্তু পাকিস্তানের কাছে এরকম পারে নাই, বাংলাদেশের জাস্ট এই আওয়ামী লীগ সরকারের কারণে এই এতটা হইতে পারছে আজকে বাংলাদেশে। এবং এটা খেসারত দিবে বাংলাদেশের মানুষ সামনের 20টা বছরে, এটার খেসারত দিবে যদি এখনও যদি ভালো হয়। আর যদি এখনও যদি তারা ভালো না হইতে বা আমরা যদি ভালো না হইতে পারি, তাহলে এই খেসারতগুলো আমাদের সারা জীবন দিয়েই যেতে হবে। এই জন্যই আমাদের দেশে বুঝছেন ভালো মানুষ থাকে না, যারা ভালো মেন্টালিটি বিলং করে তারা দেশের বাইরে চলে যায়, বুঝছেন। কিন্তু দেখেন সবাইকে নিয়ে চিন্তা করেন, আমি একটা কথা বলছি যে একা ভালো থাকবো কেন, সবাইকে নিয়ে ভালো থাকবো। তো সবাইকে নিয়ে ভালো থাকতে গিয়ে কী হইতেছে আমাদের দেশে, মানে আমরা এই যে এত বড় একটা যুদ্ধ করছি, এটা যারা করছি তারা রিয়েলাইজ করতেছি, যারা হারাইছেন তাদের বা মানে ছেলে বাবা মা ভাই বোন যাদের যারা যে যার জিনিস যাই হারাইছেন, তারা বুঝতেছেন যে আসলে মানে কই কী করছেন, তাদের পারবেন তাদের এই যে মানে ফিরাই দিতে, যারা এরকম শহীদ হচ্ছে পারবেন, কয়জনকে ফিরাই দিতে পারবেন, একজনও পারবেন না ফিরাই দিতে। আসলে রিয়েলাইজ করার মতো এই দেশে মানুষ নেই, মানে এটা আমি আজকে বলতেছি যে রিয়েলাইজ করার মতো এই দেশে মানুষ নেই, বুঝছেন। খুব দুঃখ লাগে, কষ্ট লাগে যে মানে বাংলাদেশ বলে সোনার বাংলাদেশ, কিন্তু সোনার বাংলাদেশ কি হয়েছে আমরা তো আমাদের লাইফে দেখি নেই সোনার বাংলাদেশ। একসময় ছিল, আমাদের হয়তো দাদারা ছিল, যুগে যুগে যুগ চেঞ্জ হয়েছে, এরকম হয়েছে। তো এনিওয়েজ আমি আসলে মানে কি বলবো, যে বলার মতো ভাষা খুঁজে পাই না মাঝে মাঝে, যে কি বলা যায়। বলতে ইচ্ছা করে অনেক কিছু, কিন্তু বলতে গিয়ে আটকাই যাই, কারণ অনেক রেস্ট্রিকশন আছে, অনেক কিছুই আছে, সব কিছু মেনটেন করে একটু বলতে হয়। তো আমরা একটা জিনিস বুঝতেছি যে আসলে আমরা ভারতের মধ্যে বন্দি, আমরা ভারতের আগ্রাসনের ইয়াতে বন্দি, এবং এটারে আজকে হাসিনা এত সাহস পেতেছে তো ভারতের কারণেই, তাই না? ভারত স্বাভাবিক, এতদিন হাসিনা ভারতকে দিচ্ছে, এখন ভারত হাসিনারে দিবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। এবং এটা দিবে ওদের স্বার্থের জন্যই দিবে, আমাদের কাছে পরবর্তী সরকার আসলে বা এই সরকারের থেকে তারা ওরকম কিছুই পাবে না বা কিছুই হবে না। নতুন চুক্তি তো পরে থাকবে, ওদের শুনছি যে ভারতের সাথে নাকি বাংলাদেশের হাসিনা 120টা চুক্তি করছে। তো 120টা চুক্তি কি আমরা জানি? আমরা কি বাংলাদেশের নাগরিক হিসাবে কি আমরা কি এই জিনিসগুলো জানতে পারি না? আমরা কোন দেশের নাগরিক বলে যে এশিয়ানের মধ্যে আমরা বাংলাদেশ বা আমরা যে এশিয়ান যারা আছি দু একটা কান্ট্রি থার্ড ক্লাস নাগরিক, আমার তো মনে হয় না আমরা থার্ড ক্লাস নাগরিক, আমরা মনে হয় ফোর্থ ক্লাস নাগরিক। আমাদেরকে বানায় রাখা হয়েছে এরকম, আমাদেরকে দাস বানায় রাখতে পারলে, অনেকেরই লাভ। এই জিনিসগুলো আমরা বুঝতেছি, ঠিক আছে, আমরা বুঝতেছি, কিন্তু আমাদের করণীয় কি? আমরা যাই করতে যাই আমাদের মধ্যে মনে করি যে মির্জাফর সেই আমল থেকে ঢুকে রয়েছে, এখনও সেই মির্জাফরের রক্ত তো আসলে বইতেছে, এই বাংলাদেশের মানুষের শরীরে রক্তেই মির্জাফরের রক্ত বইতেছে। তো এই মির্জাফরের রক্ত বওয়ার কারণেই মনে করেন যে আমরা ভালোভাবে কিছু করতে পারতেছি না। জানি না এই আমাদের এই ইয়ার অবসান কোথায়, ঠিক আছে, এই অবসান কোথায় জানি না। তো আমার আসলে বলতে গেলে আমি অনেকটা ইমোশনাল হয়ে যাই, তো সেজন্য আমি অনেক কিছু মানে ক্যাচ করে বলি না, বলতে চাই না, বলা হয়ে যায় না, হয় না, সরি। আমি আসলে ওই যে বললাম না যে যারা শহীদ হয়েছে এদের পারবেন ফিরাই দিতে, আমার এই জিনিসটা নিয়ে বলার পরে আমি অনেকটা মর্মাহত হয়ে গেছি। তো মানে কি বলবো, যাবে না আর কখনো, দেখেন আমার মনে হয় আর কি যে যাবে না আর কখনো। মানুষ অভিমান, বাংলাদেশের মানুষ কিন্তু খুব অভিমান করতে পারে, ভালো যেমন বাসতে পারে তেমন অভিমানও করতে পারে। সো আমার মনে হয় বাংলাদেশের মানুষ নেক্সট টাইম আর এই যে এইগুলোর জন্য যদি ওই যে মানে মূল্যায়ন করতে পারেন না আপনারা, এদেশের শহীদদের আপনারা মূল্যায়ন করতে পারেন না, ঘৃণা লাগে আপনাদের ঘৃণা লাগে ভাই। আজকে 4 মাসে আমরা কোনো শহীদের কোনো তালিকা পাই নাই, আজকে পর্যন্ত শহীদের কোনো তালিকা করতে পারলেন না। অনুদান দিবেন, আমরা ভাবছিলাম যে দেশটা কত সুন্দর হবে, একটা স্বৈর শাসক গেছে এই দুনিয়া এই বাংলাদেশ থেকে, দেশটা অনেক সুন্দর হবে, আমরা এটা কত আশা নিয়ে ভাবছিলাম।
আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আমি বলতেছি। কিন্তু দেখেন, এখন ভালো আছেন কিন্তু অদূর ভবিষ্যতের কথা চিন্তা করেন একটু। আমি যে কথাগুলো আজকে বলছি, এই কথাগুলো প্রত্যেকটা একটু ভাইবা দেখেন সবাই, একটু ভেবে দেখেন। কথা কিন্তু এমনি এমনি আসে না, উড়ে উড়ে কথা আসে না, কিছু না কিছু ঘটে, কিছু না কিছু ঘটে। তো সব কিছুই মিডিয়াতে আসছে, আপনারা দেখেন, মানে যাচাই করেন। এবং আমার মনে হয় কি যে ভালো করে আমাদের এই জেনারেশন যারা আছি, আমাদের হ্যাঁ রক্ত আমরা দিব, আমরা প্ল্যান করে রক্ত দিই। আমার মনে হয় আমরা প্ল্যান করে রক্ত দিই, তাইলে মনে হয় আমরা মানে ভালো করতে পারবো, ঠিক আছে? কারণ আমি জানি যে আবার যদি কিছু হয় আবার সবাই ঝাঁপাই পড়বে, এটা আমি জানি, এটা আমার বিশ্বাস। আবার যদি কিছু হয় আবার সবাই ঝাঁপাই পড়বে, কিন্তু সেটা আমরা প্ল্যান ওয়াইজ করি। তার আগে আমরা অনেক কিছু আমরা ঠেকাইতে পারি, ঠিক আছে? তার আগে আমরা ঠেকাইতে পারি, কিন্তু আসলে কে শুরু করবে, কোত্থেকে শুরু হবে, এটাই তো হচ্ছে কথা। আমি আজকে অনেক কথা বললাম, আমার মানে থিঙ্কিংয়ে যে কথাগুলো ছিল এগুলো থেকে আমি বলছি। দেখেন চিন্তা ভাবনা করে যে আসলে কে কী করবেন, ঠিক আছে? আসলে নীতি নির্ধারক যারা আছেন তারা বলতে পারবেন, রাষ্ট্রের নীতি নির্ধারক আর হচ্ছে যে এই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে তারা নীতি নির্ধারক তারা ভালো বলতে পারবেন। হ্যাঁ, হাসনাত ভাই, সার্জিস ভাই, এরা তো মানে বলে সব কিছুই, বা করতেছে অনেক কিছুই, অনেকে অনেক কিছু করতেছে। হ্যাঁ, দেশটা মোটামুটি এখন একটুখানি একটু শান্ত হয়েছে। কিন্তু একটা কথা মনে রেখেন যে প্রদীপ নিবার আগে কিন্তু ধপ করেই মানে মানে জ্বলে তারপরে নিবে, অনেকক্ষণ ইয়া থাকে তারপর ধপ করে জ্বলে নিভে যায় কিন্তু, ঠিক আছে? তো কোনো কিছু হওয়ার আগে দেখবেন যে খুব একটু থমথমে থাকে সব কিছু। তো প্লিজ সবাই সতর্ক হন, হ্যাঁ, সবাই সতর্ক হন। রাষ্ট্রকে অন্তত, এই যে রাষ্ট্রের মধ্যে যারা এই সমস্ত লোকগুলো আছে, আমি ভাঙা খুলে কিছু বলতেছি না, সবাই সব কিছু বুঝেন এখন। রাষ্ট্রের মধ্যে যে সমস্ত এই যে লোকগুলো আছে এগুলোকে ভাই মানে কীভাবে বিদায় করবেন, মানে আমি বলবো যে এই চিন্তাগুলো করেন সবাই। আমার কথা অত দূর পর্যন্ত পৌঁছাবে না, তারপরে আমি বলবো যে যতটুকু পৌঁছায়, যতটুকু কাজে লাগে, যতটুকু পারেন ভাই। মানে আমার কথা হচ্ছে যে এই যে মানে কোনো কিছু যখন শেষ হয়ে যায়, একটা ঘর ধরেন আপনি মানে পরিষ্কার করবেন, আপনি একটা খড়কুটো মানে অপরিষ্কার রাখলে ওইখান থেকে আবার মনে করেন যে সব কিছু ময়লা হয়ে আবার ইয়ে হয়ে যায়। তো আমার কথা হচ্ছে পরিষ্কার করলে ভালো করে করেন, জঞ্জাল একটা কথাই আছে, জঞ্জাল ভালো করে পরিষ্কার করে ফেলতে হয়, করলে তারপরে আপনি আবার নতুন করে ওটার মধ্যে সব কিছু করেন। ভুল করতেছেন সব কিছুর মধ্যে, ঠিক আছে? ইউনূস সাহেব মানে কি করতেছেন আসলে আমি আমি জানি না, আমার আমার আমি বুঝি না কিছু মাঝে মাঝে। সত্যি আমার আসলে ওনার মানে ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না। আমি জানি না উনি মাঝে মাঝে কি কি বলেন বা কি করেন, ওনার বিষয়ে আমি আসলে বুঝি না কোনো কিছু। তো আমার কথাগুলো একটু প্লিজ ভাইবা দেখেন, হ্যাঁ। আর কি করা যায় একটু ইনিশিয়েটিভ নেন, ঠিক আছে? দেশে যদি সবাই ভালোভাবে থাকতে চান তাহলে ইনিশিয়েটিভ নেন প্লিজ, এটাই আমার একটা অনুরোধ আর কি। ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।